আজকে আপনাদের একটা ছোট গল্প যেটা রবিবাসরীয়তে বেরিয়েছিল গত 22শে মার্চ 2026-এ। গল্পটির নাম প্রতিপাদ। গল্পটি লিখেছেন প্রাঞ্জয়। গল্পটা শুনুন। মুষলধারায় বৃষ্টি পড়ছে। সাত সকালে আকাশ জুড়ে মেঘের রাজত্ব। দস্তা রঙের মেঘ আষ্টেপৃষ্ঠে জাপটে ধরেছে নীল রঙের আকাশকে। বাড়ির সামনে 10 ফুট চওড়া ঢালাই রাস্তার ছিপছিপে জলে। উল্টো দিকে নিরালা ছাত্রীনিবাসের সামনে পাঁচু চায়ের দোকানের ঝাঁপ নামানো। রাস্তায় লোকজন প্রায় নেই। দূরের প্যান্ডেল থেকে ভেসে আসছে কিশোর কুমারের গমগমে কণ্ঠস্বর। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। গানের ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছে পাশের বাড়ির বাবুরামের পড়া মুখস্থ করার আওয়াজ। পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে ঠিক বিপরীত স্থানকে ওই স্থানের প্রতিপাদ স্থান বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোনো সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্ত ভেদ করবে তাকে প্রথম স্থানের প্রতিপাদ স্থান বলে। সামনে বাবুরামের মাধ্যমিক ও ক্লাসের ফার্স্ট বয়। পুজোর সকালে ও পড়ার বিরাম নেই। হঠাৎ ডোরবেল শব্দ হতেই ছুটির আলস্য ছানা কেটে গেল। দরজার সামনে ছাতা মাথায় কেউ দাঁড়িয়ে। দরজা খুলতেই সে বলল, আমি রাজা, পত্রিকাটা নিয়ে নাও দাদা। বাইরে পড়ে থাকলো ভিজে যাবে। সাধারণত পেপারওয়ালার থেকে আমি শারদীয় নিই। পাড়াতেই বিমল পেল্লাই বইয়ের দোকান। প্রতি সপ্তাহে কলেজ স্ট্রিটে যায়। ওকেই বলে দিলে এনে দেয়। এবারে 3টি পত্রিকা আনতে বলেছিলাম, 2টি এনেছিল, 1টি পায়নি। তাই রাজাকে বলেছিলাম, এই বৃষ্টি বাদল কেন এলো? আমাকে পড়ে দিলেও চলতো। কলকাতা থেকে পত্রিকাটা আমার আনতে দেরি হয়ে গেল। ভাবলাম যাই দিয়ে আসি। ঘরে ফেলে রেখে কি আর করব। একগাল দাড়ি গোঁফের জঙ্গল ভেদ করে মলিন হাসির রাজা। নাম রাজা, কিন্তু অবস্থা সাধারণ প্রজার থেকেও খারাপ। ছেলে ভালো, দক্ষিণেশ্বরে বাড়ি, বাংলায় MA পড়েছে। পড়াশোনায় মন্দ ছিল না, তবে চাকরি বাকরি জোটাতে পারিনি। একদিন বলছিল, আমরা নিজেদের প্রমাণ করার সুযোগই পাইনি। হয়তো তোমাদের মতন সুযোগ্য নই, কিন্তু আমাদের অযোগ্যতাও প্রমাণিত হয়নি। কথাগুলির মধ্যে প্রচ্ছন্ন শ্লেষ ছিল, কিন্তু কথাটা ফেলে দেওয়াও খায় না। গত বেশ কিছু বছর হাই স্কুল ও প্রাইমারি স্কুলের নিয়োগ বন্ধ। অন্যান্য চাকরির অবস্থা তথৈব চ। শিক্ষিত ছেলেমেয়েরা কোথায় যাবে? আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতন অসংখ্য যোগ্য বেকার ছেলেমেয়ের চোখ থেকে জল ফোঁটা ঝরছে। সেদিকের কারোর নজর নেই। বৃষ্টির জল চোখে পড়ে, চোখের জল আড়ালেই থেকে যায়। সকাল 10:30টাতেও রোদের দেখা নেই। আজ সূর্যদেবের সব তেজ শুষে নিয়েছে বরুণদেব। আসলে এমন ও দিন আসে যখন মহাবলী মধ্যম পাণ্ডব জয়দ্রথের মতন অপদার্থকে অতিক্রম করতে পারেন না। আজ বোধহয় সেই রকমই একদিন। চারপাশ আবছা, স্যাঁতস্যাঁতে বৃষ্টি সমানে পড়ছে। গতকালের মাঝরাত থেকে শুরু হয়েছে আবহাওয়া দফতর বলেছে বঙ্গোপসাগরে চলছে গভীর নিম্নচাপ। বিকেলের পর থেকে অবস্থা পরিবর্তন হতে পারে। এই আবহাওয়ায় কে আর বেরোতে চায়? তবুও বেরোতে হয়। হাঁটু পর্যন্ত ট্রাউজার্স, গুটিয়ে মাথায় ছাতা, হাতে থলি, গন্তব্য আনাজপাতির বাজার। মাকে বলেছিলাম চালে ডালে ঘেঁটে দিতে, খেয়ে নেব, কিন্তু মাতাশ্রী চোখ কপালে তুলে আমাকে জানালো, তোর বয়স বেড়েছে, বুদ্ধি বাড়েনি। পূজায় বাড়িতে মেয়ে জামাই এসেছে, তাদের খিচুড়ি খাওয়াবো, বুদ্ধির বলিহারি। বাজারে গিয়ে দেখি অধিকাংশ আনাজওয়ালাই বসেনি।
ক্লাসরুমের মতন লম্বা শেডের নিচে গুটি কয়েক চাষি শুকনো মুখে বসে আছে। আনাজপাতি অল্প, ফলের দাম বেশি। বাজারের সরু গলি ছেড়ে বড় রাস্তা উঠতেই বিল্টুর সঙ্গে দেখা। মাথায় হেলমেট, পরনে রেনকোট, পেছনে ঢাউস ব্যাগ, যেমন অনলাইন ডেলিভারির বয়দের থাকে। আমাকে দেখেই বাইক থামিয়ে বলল, স্যার আপনার পার্সেলটা এখনই নেবেন নাকি বাড়ি যাব? অনলাইনে একটা ছোট্ট সাইড ব্যাগ অর্ডার করেছিলাম। আমি একটু ব্যাকডেটেড, অনলাইনে কেনাকাটার ঠিক ভরসা করতে পারি না, তবে পুজোর অফার বেশ সস্তায় পেয়েছিলাম ব্যাগটা। কিছুটা কিন্তু কিন্তু করেই অর্ডার করেছিলাম। বললাম, না না, এই বৃষ্টিতে তোকে আর বাড়িতে যেতে হবে না, এখানেই দিয়ে দে। প্লাস্টিকে মোড়ার প্যাকেট আমার হাতে দিয়ে বিল্টু, চলি স্যার, এই ওয়েদারেও তোকে বেরোতে হলো? কি করব স্যার, পুজোর সময় চাপ থাকে। এই কদিন আমাদের প্রায় ডবল ডেলিভারি করতে হয়। বাইক ঘুরিয়ে চলে গেল বিল্টু। ও সেকেন্ড হ্যান্ড বাইকের চাকা থেকে ছিটকে পড়েছে রাস্তার নোংরা জল। ওই চাকা যত জোরে ঘুরবে ওর রোজগার তত বাড়বে। একটা পার্সেল ডেলিভারি করলে মাত্র 14 টাকা পায় ছেলেটা। বিএড পড়ার সময় 1 মাস প্র্যাকটিস টিচিং করতে হয়েছিল শ্যামপুর কামিনী উচ্চ বিদ্যা মন্দিরে। সেখানে মাত্র ওই কটা টাকা দিন পড়িয়েছিলাম ওদের। তখন আমি নিজেই ছাত্র, তবুও সেই 1 মাস পড়ানো আজও মনে রেখেছে। সহজ সরল মোটা কথা বিল্টু খা। রাস্তায় যেখানেই দেখা হোক, যত কাজই থাক, আমাকে দেখলেই ওর বাইক থেমে যায়। গত 10 বছরে অনেক পরিবর্তন হয়েছে এই পৃথিবী, শুধু বিল্টুর স্যার ডাকা আসেনি কোনো পরিবর্তন। বোধহয় সবার মন আবহাওয়ার মতন খামখেয়ালি নয়। কিছু মানুষের আধার জলবায়ুর মতন ধীর স্থির নম্র। এখন মাঝে মধ্যে মনে হয় এই চালাক চতুর পৃথিবীর 2-1টা বোকাশোকা বিল্টু অতি প্রয়োজনীয়। দামি কোম্পানির ছাতা মাথা বেঁচেছে, শরীর বাঁচেনি। আধভেজা হয়ে বাড়ি ফিরে ব্যাগপত্র নামিয়ে রাখছি, এমন সময় পেছন থেকে কানে এলো ক্রিং ক্রিং শব্দ। বুঝলাম জহর এসেছে দুধ নিয়ে। ছাঁকনি নিয়ে দুধ ছাঁকতে ছাঁকতে জহর বলল, দাদা কবে থেকে ছুটি পড়ল? এই তো কদিন আগে পড়েছে। দুধের বাটি হাতে নিয়ে বললাম, তুমি তো পুরো ভিজে গেছো। কি করব দাদা, আমাকে তো বেরোতেই হবে। অনেক বাড়ির বাচ্চা ছেলেমেয়েরা ভরসা আমার দুধ, আমাদের ছুটি নেই। একটা রেইনকোট পরতে পারো তো তাহলে? ওসব পরে সাইকেল চালানো যায় না, খুব গরম লাগে। আর কতক্ষণ ঘুরতে হবে? এখন তো 7টা বাড়ি বাকি। তা ধরো ঘন্টাখানেক। একটু থেমে জহর বলল, তারপর বাড়ি ফিরে আবার রান্নাবান্না ঝামেলা আছে। জহরের বাবা নেই, অসুস্থ মা, শয্যাশায়ী, সংসারের সব কাজ জহরের ঘাড়ে। বললাম, এবার একটা বিয়ে করো জহর, এভাবে আর কতদিন টানবে? মেয়ে পাচ্ছি না দাদা। অনেক চেষ্টা করছি, কিন্তু এখনো সবাই চাকরিওয়ালা ছেলে চায়। আমার মতো গরিব গয়লাকে কে মেয়ে দেবে? জহরের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাদের জাতের না হলেও চলবে। আমার টাকা পয়সারও দরকার নেই, শুধু একটা সুস্থ সবল মেয়ে হলেই হবে। কিন্তু পাচ্ছি কই? জহরের মনে অবস্থা বুঝতে পারছি। ওকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না, দেখাশোনা করতে করতে ঠিক হয়ে যাবে। তোমার মতো শিক্ষিত কর্মঠ ছেলের বিয়ে হবে না, তাই কখনো হয়? এক জায়গায় কথাবার্তা অনেকটা এগিয়েছিল, কিন্তু ওরা আমার মাকে দেখে রাজি হলো না। মেয়ের বাপ বলল, বিয়ের পরে আমার মেয়েকে নিয়ে আলাদা থাকতে হবে। তুমিই বলো দাদা, বউয়ের জন্য মাকে ছাড়বো? নিজের সুখ স্বার্থের কথা ভেবে মানুষ অনেক সময় নিজের অবস্থানের কথা ভুলে যায়। বাবা ভুলে যায় তার মেয়েও একদিন মা হবে, সেই মায়েরও একদিন মেয়ে হবে। তখন
সাইকেলটা ঘুরিয়ে নিয়ে সিটের উপর চেপে বসলো গোলগাল সবল নধর জহর। যাওয়ার আগে লাজুক মুখে বলল, তোমার হাতে কোনো মেয়ে থাকলে জানিও দাদা। এখন অফিসের অনেক উন্নতি হয়েছে। ওদের কথা মতো সত্যি সত্যি বিকাল 4টের পর বৃষ্টি থেমে গেল। আর বাড়িতে বসে থাকা সম্ভব নয়। সন্ধ্যার মুখে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টি ভেজা শহরতলির জলে ভেজা রাস্তায়। তখন চোখে পড়ল ছেলেটা নাচছে। দে ঘুট মুঝে ভি পিলা দে শরাবি, দেখ ফির হোতা হ্যায় ক্যা। গানের তালে কোমর দুলিয়ে হাত পা নাড়িয়ে মনের আনন্দে 12-14 বছরের ছেলেটা নাচছে পুজো মণ্ডপের সামনে। ছাল ছাড়ানো পিচ রাস্তা কাদা প্যাচপ্যাচে, দোকানপাটের ঝাঁপ নামানো। নবমীর সন্ধ্যায় যারা সাজগোজ করে ঠাকুর দেখবে ভেবেছিল তারা আর সাহস পায়নি। মণ্ডপগুলি ফাঁকা ফাঁকা। এমনি এক জলে ভেজা ফাঁকা মণ্ডপের সামনে লিকলিকে শরীর, খালি গায়ে, পুরনো রংচটা একটা বারমুডা পরে হাসি মুখে নাচছে ছেলেটা। তেলবিহীন রুক্ষ চুল আর পাঁজরসহ বুকের খাঁচা দেখেই বোঝা যায় দরিদ্রের সঙ্গে হাতাহাতি করে বেঁচে আছে হয়তো। মা বাপ নেই, দুবেলা দুমুঠো কোনো চায়ের দোকানে এঁটো গ্লাস ধোয়ে পেট ভর্তি খাবার, পরার মতন জামাকাপড় পায় না। তবু এত খুশি কোথা থেকে আসে? কই নতুন জামাকাপড় ঢাকা লোকজনের চোখে মুখে তো এই আনন্দ নেই। মাঝে মধ্যেই গুটি কয়েক দর্শনার্থী মণ্ডপে ঢুকছে, বেরোচ্ছে, সেলফি তুলছে। ছেলেটির সেদিকে হুঁশ নেই। সে নিজের আনন্দেই আত্মহারা। মণ্ডপ থেকে দেবী মা স্মিত মুখে বড় বড় চোখে তাকিয়ে আছেন। কি দেখছে মা? তোমার পুজোয় লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, কত লোক দুহাত ওড়াচ্ছে, দুহাতে কামাচ্ছে, অথচ এই গরিব ছেলেটার জন্য একটা নতুন জামা জড়াতে পারলে না? নাকি গরিবদের উপর তোমার নজর নেই? বিষণ্ণ মনে মণ্ডপ থেকে বেরিয়ে বাইকে স্টার্ট দিলাম, কিন্তু এগোতে গিয়ে বাধা। কদ্দূর যাবে বাবা? 65-70 বছরের এক বৃদ্ধ প্রশ্নটি ছুড়ে দিলেন আমার মুখের উপর। এই সামনেই পাঁচখুড়ি। আমাকে রাধাবল্লভপুরে নামিয়ে দেবে? তোমার রাস্তাতেই পড়বে। পরনে খাটো ধুতি, হাফ হাতা পাঞ্জাবি, সাদা চুল, মুখে কয়েক দিনের খোঁচা খোঁচা দাড়ি, চোখে আরতি দেখে মায়া হলো। পিছনে চেপেই বুড়ো বলল, ভেবেছিলাম বেলাবেলি দেবী দর্শনে করেই ফিরে যাব, কিন্তু হলো নি। সেই দেরি হয়েই গেল। দেখতে দেখতে আধার নামলো। আজকাল আবার চোখও ভালো নেই, ছানি পড়ছে, তাই এইসব কথার কোনো উত্তর হয় না, কেবল শুনতে হয়। দূরের রাস্তায় আলো ফেলে জলকাদা এড়িয়ে এগিয়ে যেতে হলো সাবধানে। হাতের ক্লাচ আর মনের ক্লাচ সামঞ্জস্য রেখে বুড়ো কিন্তু থেমে নেই। কি নাম বাবু তোমার? নাম বললাম। বাড়ি কোথায়? কি করো? চাকরি? ইচ্ছে না থাকলে উত্তর দিলাম একে একে। তুমি মাস্টার? হাই স্কুল না প্রাইমারি? হাই স্কুল। বাহ, খুব ভালো। বিয়া করেছ? গ্রামের মানুষরা এরকমই, মুখে কোনো ফিল্টার নেই, মনে যা আসে মুখে তাই বলে। প্রথাগত শিকারে জটিলতা এখনো এদের মধ্যে প্রকাশ করেনি। নিজেরা সহজ সরলভাবে বাঁচে, কথা বলে, ঘুরে বেড়ায়, ভাবে পৃথিবীর আর সবাই তাদের মতো। শহুরে শিক্ষিত রুচিশীল মানুষরা প্রথম পরিচয়ে যে প্রশ্ন করার কথা স্বপ্নেও ভাবে না, এরা নির্দ্বিধায় সেসব প্রশ্ন করে বসে এবং আশা করে উত্তর দিতেও হয় না, এখনো হয়নি। আমার দুঃসম্পর্কের এক নাতনি আছে, বিয়ে করবে। জীবনে অনেক কঠিন জটিলতার প্রশ্নের মুখোমুখি হয়েছি, কখনো উত্তর দিয়েছি, কখনো পারিনি, কিন্তু এই প্রশ্নের উত্তর দেব আর এগোনো উচিত নয়। থামলাম। এ কি, গাড়ি থামালে যে? বুড়ো গলায় অবাক স্বর। রাধাবল্লভপুর এসে গেছে। বুড়ো চারপাশ তাকে একগাল হেসে বলল, তাই বলো। কথা কইতে কইতে কখন চলে এসেছে বুঝতে পারিনি, কিন্তু আমি ছাড়া পেলাম। আমার হাতের উপর দিয়ে হাত রেখে বুড়ো বলল, বড় দুঃখী মেয়ে, দেখতে ভালো, বিয়ে পড়ছে আর পড়তে পারেনি,
গরিব বাপ নাই, গেল বছর সাপ কাটিতে মরিছে, তোমার সঙ্গে ভালো মানাবে, করবে বিয়া? কি উত্তর দিই মুখ তুলে তাকাতেই বুড়োর চোখে চোখ পড়লো। অবাক হয়ে দেখলাম বুড়োর চোখের তারায় আমি নেই। আমার প্রতিবিম্বের বদলে সেই ছেলেটা দুহাত তুলে কোমর দুলিয়ে নাচছে, অথচ মুখটা অবিকল, দাড়ি গোফের ঢাকা রাজার মতো, চোখে বিষণ্ণ, কিছু যেন বলতে চায়। হঠাৎই রাজার মুখ পাল্টে হয়ে গেল বিল্টুর মুখ। হেলমেট থেকে গড়িয়ে পড়েছে জল, নাকি চোখ থেকে। ক্ষণিকের মধ্যেই বিল্টু মুছে গিয়ে সামনে এলো জহর। ঠান্ডা গলায় জহর বলল, তোমার হাতে কোনো মেয়ে থাকলে জানিও দাদা।